প্রধান উপদেষ্টা আজকে ডিসি সম্মেলনে তিনি তাদের সহযোগিতা চেয়েছেন। সিএনজি যারা চালান তারা আন্দোলন করেছেন, বিআরটি নতুন সিদ্ধান্ত জানিয়েছে। এই পর্যায়ে নিউজ রুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে নাগরিক টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাইদ আরমান। দেশজুড়ে চলমান নানান ঘটনা প্রসঙ্গে আরো জানাবেন তিনি। সাইদ, কি খবর রয়েছে আপনার কাছে? ফয়সাল, আপনি সংবাদের প্রথম অংশে যে জেলা প্রশাসক সম্মেলন চলছে সেটি নিয়ে একটি খবর কিন্তু আমরা প্রচার করেছি। আমি এটির একটু বিশ্লেষণ আপনাকে একটু জানাতে চাই, আপনার মাধ্যমে দর্শকদেরকে একটু জানাতে চাই। আপনি জানেন যে এই জেলা প্রশাসক সম্মেলন গুরুত্বটা হয়তো বা সবাই জানেন, আমি সেই প্রসঙ্গে যাব না। আমি একটু আলোচনা করব যে প্রধান উপদেষ্টা যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন, এই গুরুত্ব দেওয়ার বিষয়গুলোর আসলে প্রেক্ষাপটটা কি। তিনি গুরুত্ব দিয়েছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। ফয়সাল, আপনি যদি খেয়াল করেন, এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে 6 মাস কিন্তু পার হয়েছে, কিন্তু এই 6 মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল কিন্তু এই সরকার করতে পারেনি, এটি কিন্তু মানুষ মনে করছে। আজকের এই বৈঠকে কিন্তু যেহেতু জেলা প্রশাসকরা মাঠ পর্যায়ে সরকারের হয়ে কাজ করে, এই শীর্ষ পর্যায়ে সরকারের শীর্ষ পর্যায়ে থেকে কিন্তু কাজেই আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে স্থিতিশীল রাখা যায়, যে দেশে যাতে নৈরাজ্য না চলে, মানুষের মধ্যে যে ভীতি তৈরি হয়েছে সেটি যাতে কাটানো যায়, সেই বিষয়টি কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি গুরুত্ব পাচ্ছে সেটি হলো নিত্যপণ্যের বাজার। আপনি জানেন যে উচ্চ মূল্যস্ফীতির কারণে কিন্তু মানুষ অনেক দিন থেকেই কষ্টে আছে। বিশেষ করে গত 3 বছরে কিন্তু এই মূল্যস্ফীতি পর্যায়ক্রমে বাড়ছে এবং এটি টানতে টানতে এখন মানুষের জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম দশার মধ্যে রয়েছে। যেহেতু কয়েকদিন পরে 2 সপ্তাহ রয়েছে কিন্তু রোজা আসছে, রোজার সময় কিন্তু আপনি দেখেছেন যে প্রতি বছরে কিন্তু অহেতুক অপ্রয়োজনে কিছু নিত্যপণ্যের দাম কিন্তু বাড়ে এবং ব্যবসায়ীরা একটি সিন্ডিকেট তৈরি করে। যে সমস্ত পণ্য দেশে উৎপাদিত হয় সেগুলোর দামও কিন্তু যেহেতু একটু বাড়তি চাহিদা তৈরি হয়, এই কারণে কিন্তু বাড়ে। সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েও কিন্তু প্রধান উপদেষ্টা এবং সরকারি শীর্ষ মহল থেকে জেলা প্রশাসকদের একটু সতর্ক থাকবার কথা বলা হয়েছে, যাতে এই রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার যাতে নতুন করে আর অস্থির না হয়। আরো দুটি বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি জানেন ফয়সাল, আপনি আমি যারাই আসলে পাসপোর্ট করেছি তাদের একটি একেবারে নতুন অভিজ্ঞতা, সেটি বলবো না, এটি কিন্তু যুগ যুগ ধরেই চলে আসছে। পাসপোর্ট করতে যাওয়া মানেই আসলে পুলিশের যে তদন্ত এবং সেই তদন্ত রিপোর্ট নিতে গিয়ে পুলিশকে বাড়তি টাকা আমাদের কিন্তু বিভিন্ন সময় দিতে হয়। এটি প্রতিষ্ঠিত সত্যের মতো বাংলাদেশে চলমান রয়েছে। আজ এই বৈঠকে কিন্তু আলোচনা হয়েছে যে পাসপোর্ট করতে পুলিশের যে তদন্ত লাগে সেটি লাগবে না এবং যার কারণে কিন্তু মানুষ হয়রানি থেকে রেহাই পাবে। তবে একটি প্রশ্ন, যে এই যে পুলিশি তদন্তর মাধ্যমে কিন্তু আপনি জানেন যে বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশে যেহেতু এখন রোহিঙ্গারা অবস্থান করছে, প্রচুর রোহিঙ্গা কিন্তু বাংলাদেশ থেকে তাদের পাসপোর্ট বানিয়ে নিয়েছে বিভিন্ন সময়। সেগুলো অবশ্য পুলিশি তদন্তের আওতাতেও তারা নিয়েছে, কিন্তু এই পুলিশি তদন্ত না থাকলে আসলে এই যে যারা রোহিঙ্গারা যারা রয়েছে, যারা পাসপোর্ট নিয়েছে এবং এই পাসপোর্ট নিয়ে যারা বিদেশে যাচ্ছে, বিদেশে গিয়ে কিন্তু তারা নানা রকম অনিয়মে জড়িয়ে পড়ছে, দুর্নীতিতে জড়িয়ে পড়ছে, অপরাধে জড়িয়ে পড়ছে। সেই প্রশ্নটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে উঠছে। কাজেই পুলিশি তদন্ত না থাকলে 2 রকম প্রতিক্রিয়াই কিন্তু আছে। এটি সরকার আসলে কতটা দক্ষভাবে ব্যবস্থাপনা করতে পারে সেই প্রশ্নটি কিন্তু তুলছেন অনেকেই। আরেকটি ব্যাপার খুব প্রধান উপদেষ্টা খুব গুরুত্ব দিয়েছেন, জন্ম সনদ। বাংলাদেশে যারা জন্মগ্রহণ খুব স্বভাবতই আমাদের জন্ম সনদটা খুব থাকাটা খুব স্বাভাবিক, কিন্তু এটি করতে গিয়ে কিন্তু নাগরিককে এক ধরনের ঘুষ দিতে হয়, বাড়তি টাকা পয়সা কিন্তু সরকারকে দিতে হয় এবং প্রধান উপদেষ্টা কিন্তু তার আলোচনায় বলেছেন যে এটি তো নাগরিকের অধিকার, সেটি দিতে আসলে কেন বাড়তি টাকা পয়সা গুনতে হবে। আপনাকে একটি কথা কিন্তু জানাতে চাই, যদি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ছিলেন তাপস, তিনি কিন্তু এই সরকারের কর্তৃপক্ষের সঙ্গে রেশারেশির কারণে জন্ম সনদ ইস্যু করা থেকে সরকারকে বিরত রাখতে বাধ্য করেছিলেন, যার কারণে কিন্তু মানুষজন জন্ম সনদ পাচ্ছিল না এবং তারা কিন্তু পাসপোর্টও করতে পারছিল না। এই বিষয়গুলো কিন্তু আজকে আলোচনায় প্রধান উপদেষ্টা গুরুত্ব দিয়েছেন এবং সার্বিকভাবে এই বিষয়গুলো কিন্তু জনস্বার্থ সংশ্লিষ্ট। ফয়সাল, আপনাকে দ্বিতীয় যে বিষয়টি একটু জানাতে চাই, আপনি জানেন যে সিএনজি চালকরা আন্দোলন করছে, সকাল থেকেই সেটি তৈরি হয় এবং সারা দিনের প্রথম অংশ কিন্তু অনেক মানুষের কিন্তু রাস্তায় চলাচলে ভোগান্তি পোহাতে হয়েছে, সেটা আমরা জেনেছি। কিন্তু এই যে সিএনজি চালকদের আন্দোলনের প্রেক্ষাপটটা যদি একটু বলি, আপনি যদি একটু খেয়াল করেন যে বাংলাদেশে সিএনজি চালকরা সরকারের নির্ধারিত আছে যে সিএনজি মালিকরা 900 টাকা করে জমা নেবেন চালকদের কাছ থেকে, সেটি কিন্তু মানা হয় না। সেটি এখন কোনো চালকের 1600 টাকা এবং 1800 টাকা পর্যন্ত এই জমা দিতে হয়, যার কারণে কিন্তু সিএনজি চালকরা এক ধরনের অভিযোগ করে যে আসলে এই জমা দিয়ে তারা সরকার নির্ধারিত ভাড়া যেটি সেটি দিয়ে আসলে তাদের কোনো আয় থাকছে না। আপনি দেখেন সরকার নির্ধারণ করে দিয়েছে 40 টাকা প্রথম 2 কিলোমিটার এবং পরে প্রতি কিলোমিটার কিন্তু 12 টাকা করে নির্ধারণ
করা, এই টাকায় কিন্তু আমরা আসলে যারা নগরীতে বাস করি তারা কেউ চলতে পারছি না। কিন্তু এই প্রেক্ষাপটগুলোর সঙ্গে সঙ্গে আসলে সিএনজি চালকদের যে বাস্তবতা, এই যে বাড়তি জমা দিতে হয় এবং মিটারগুলো 2003 সালে যে বসানো হয়েছে তারপরে কিন্তু এই মিটারগুলো আধুনিকায়ন করা হয় নাই, যার কারণে এই যে যদি মিটারে যদি 300 টাকা জমার কথা বিবেচনা করা হয়েছিল, সেটি দিয়ে কিন্তু আপনি যদি দেখেন যে ওই মিটারের আলোকে যদি আপনি সারা শহর যদি চলেন 300 টাকা কিন্তু আয় হবে না। একই সঙ্গে একটি সিএনজি কিনতে কিন্তু এখন প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা লাগে, যেটি আসলে প্রকৃত অর্থে 3 থেকে 5 লাখ টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা। এই বিগত সরকারের সময় কিন্তু এই যে সিএনজি খাতে কিন্তু এক ধরনের নৈরাজ্য তৈরি করে রাখা হয়েছে এবং সেটির কারণে কিন্তু আমরা যারা নগরীতে বাস করি যাত্রী তাদেরকেও কিন্তু এক ধরনের হয়রানির মধ্যে পড়তে হয় এবং সিএনজি চালকরাও কিন্তু হয়রানির মধ্যে পড়তে হয়। তো সরকার এটি হয়তোবা আজকে আচমকা তারা আবার সরকার যে সিদ্ধান্ত ছিল যে সিএনজি চালকদের জরিমানা করা হবে, শাস্তি দেওয়া হবে, সেটি প্রত্যাহার করা হয়েছে, কিন্তু এই বিষয়টি কিন্তু আলাপ আলোচনা করে একটি টেকসই সমাধানের কথা কিন্তু নগরবাসী বলছে। ফয়সাল, আমার কাছে সবশেষ যে খবরটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি জানেন আপনি, গত 11 দিন ধরে কিন্তু সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছে। এই 11 দিন আন্দোলন করলেও এটি নিয়ে কিন্তু খুব বেশি সরকারের তরফ থেকে খুব বেশি সাড়া পাওয়া যায়নি এবং শিক্ষকরা কিন্তু আন্দোলন করে যাচ্ছে। যদি আমরা কিছুটা দেখছি যে সরকার একটি সংস্থা এই যে রিট যেটি করা হয়েছিল, যার কারণে যে সুপারিশপ্রাপ্তদের যে নিয়োগ বাতিল হয়ে গেছে, সেটি নিয়ে সরকার এটি কিভাবে স্থগিত করা যায় সেই আলোচনা চলছে। কিন্তু এই 11 দিন ধরে কিন্তু শিক্ষকরা, নারী শিক্ষকরাও রয়েছেন, তারা তাদের পরিবার পরিজন নিয়ে রাস্তায় রয়েছেন। গত 9 তারিখে কিন্তু আপনি দেখেছেন যে পুলিশ কিন্তু কিছুটা মারমুখী হয় শিক্ষকদের উপরে এবং আজকেও কিন্তু পুলিশ কিছুটা আক্রমণ করেছে, জল কামান নিক্ষেপ করেছে এবং কাঁদানে গ্যাস কিন্তু ছুড়েছে। তো মানুষ কিন্তু বলছে যে শিক্ষকদের এই যে প্রায় 6,500 শিক্ষক রাস্তায় আন্দোলন করছে, এটি কিন্তু আসলে সরকারের উচিত এদের সঙ্গে আলাপ আলোচনা করে এটি সুরাহা করা। আর শিক্ষকরা কিন্তু কয়েক দফা সচিবালয়ে গিয়েছেন, সরকার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা এর সুরাহা দেখছি না, যার কারণে কিন্তু তারা বারবার রাস্তায় নামছে। এবং এটি কিন্তু যে শুরুতে যেটি বলছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটি কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য এক ধরনের নেতিবাচক পরিস্থিতি তৈরি করছে। আপনি জানেন যে নানা সময় আন্দোলনগুলো হচ্ছে এবং আন্দোলনগুলোর সঙ্গে কিন্তু মনে করা হচ্ছে যে রাজনৈতিক কোনো প্রেক্ষাপট, রাজনৈতিক কোনো গোষ্ঠী কিন্তু এই আন্দোলনগুলোর সঙ্গে জড়িত হয়ে পড়েছে। সরকার এই বিবেচনায় কিন্তু এই যে শিক্ষকরা আন্দোলন করছে বা অন্য পক্ষগুলো আন্দোলন করছে, এই আন্দোলনগুলো আসলে আলাপ আলোচনা করে কিভাবে সমাধান করা যায়, সরকারকে কিন্তু সেই পথেই কিন্তু হাঁটার কথা কিন্তু বিশ্লেষকরাও বলছেন এবং আমরাও মনে করি এটি আলাপ আলোচনা করে সমাধান হওয়া উচিত। ফয়সাল, বার্তা কক্ষ থেকে এই ছিল আমার কাছে গুরুত্বপূর্ণ খবরগুলো। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সাইদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।